আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি। এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি। ওরে বাবা রে, আমার কোমর। কেউ ঠিকই বলেছে, চাষ করা খুব সহজ কাজ নয়। সব আলুর গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের। তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বশে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব। আমি তো ফসলে জল ভালো করেই দিয়েছি, আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায়। আরে বাহ, আলুগুলো তো দারুণ ফলেছে, একদম সোনার মতো চকচক করছে। এইবার হব আমার উদ্দেশ্যে সফল। আলু নেবে? তাজা তাজা আলু, বড় বড় আলু, ছোট ছোট, সব রকমের আলু নিয়ে যাও। খুব কম দামে আলু নিয়ে যাও। এত রাতে আবার কে আলু বিক্রি করছে? আলু নিয়ে যাও, আলু। জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক, আর আমার কাছে পাবে তাজা আলু। আরে দিদি, তুমি এত রাতে আলু বিক্রি করছো? কি করব বৌদি, আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা, তাদের তো রাতেই সময় হয়, তাই না? ও আচ্ছা, কত টাকা কিলো? 50 টাকায় 4 কিলো। কিন্তু আমার কাছে তো 50 টাকা নেই। যত আছে তাই দিয়ে দাও। দিয়ে তো দিতাম, কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তুমি আলু বেশি দামে বিক্রি করছো। কি বৌদি, তোমার বেশি মনে হচ্ছে? তাহলে 25 টাকা দিয়ে দাও, তুমি খুশি থাকো ব্যাস। 25 নয়, পুরো 20 টাকা দেব। যদি দিতে চাও দাও, না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও। বলো কি বলছো? কি আর বলবো বৌদি, আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি 20 টাকায় 4 নয় 5 কিলো নিয়ে যাও। মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা, নয়তো 200 টাকার আলু 20 টাকায় বিক্রি করছে। যাক, আমার কি, ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নিই। কি ভাবছোটা কি বৌদি, ওজন করে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, ওজন করো, ওজন করো। এই নাও বৌদি, আলু নিয়ে যাও। আর এই নাও তোমার টাকা।
মোহন আজ আলুর তরকারি বানাতে বলেছে। তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব। হে ভগবান, বাড়িতে তো একটাই আলু আছে, এই একটা আলু দিয়ে কি করে রান্না করব? বাজার যেতে আসতে অনেক সময় লাগবে। আজ তো ও খুব রাগ করবে আমার ওপর। কি করব, কি করি? শালুকে জিজ্ঞেস করি, যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে। শালু, শালু, একবার শোনো তো। শালু, শালু, শালু। দরজা তো খোলা, তাহলে বাইরে আসছে না কেন? মনে হচ্ছে বাথরুমে আছে। আরেকবার ডাকি, শালু। ভেতরে গিয়ে দেখি বড়। আরে শালু, আমি কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে সাড়াই দিলে না। সরি মালা, আমি শুনতে পাইনি গো। কি চাই তোমার? আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল। বাড়িতে আলু শেষ হয়ে গেছে। তোমার কাছে আলু আছে? শালুর কাছে সবসময় আলু থাকে। আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম। তুমি ওটাই নিয়ে যাও, তোমার সময়ও নষ্ট হবে না। আরে এটা তো খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ শালু। শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস। তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে। শালু, তরকারি তো খাবো, তবে একটা কথা বলো, তোমার চোখে কি হলো? কিচ্ছু নয়, আসলে জয় বাংলা হয়েছে। জয় বাংলা? জয় বাংলা এভাবে হয় নাকি? কেন, তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে? না গো, আমার তো হয়নি। কিন্তু না হয়ে থাকলে চলো, শালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আচ্ছা আচ্ছা, টেস্ট করছি, এত চেঁচাস না। শালুর আলু, ডাইনির ভালু সব এক, আমরা সবাই এক। মালা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে। আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম, রান্না করেছো? তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন। আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার? এই নাও, এই নাও আলুর তরকারি। আরে আরে, রুটিও তো নিয়ে এসো, না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো? আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে এক চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই চোখে কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হয়েছে। এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না। তখন আমি জিজ্ঞেস করব যে তোমার জয় বাংলা হয়েছে? তুমি তখন আমায় উত্তর দেবে যে হয়নি। তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি, তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয়? তাহলে কেন এত কথা বলছো? আগে তরকারিটা খাও। আরে আরে, তোমার কি হয়েছে? কি গো, তোমারও তো জয় বাংলা হলো, তাই না? তাহলে বলো, শালুর আলু, ডাইনির ভালু সবাই এক, আমরা সবাই এক। এই তো দারুণ ব্যাপার। ধীরে ধীরে সবাই আমার বশে হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলোও বিক্রি করে ফেলি। আলু নিয়ে নাও, আলু ফ্রিতে, আলু নিয়ে নাও, সরকার থেকে আলু দেওয়া হচ্ছে, নিয়ে নাও। ফ্রি স্কিমের আলু নিয়ে নাও, আলু নিয়ে যাও, আলু। আমাকে
আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, একটু আমাকে দাও। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা লড়াই করো না। তোমরা তো 3 জন আছো, 3 জনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও, তাহলেই হলো। সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ওরা আলু খেলেই আমার কাজ শুরু। আমার আলু কাজে দিয়েছে, এখন থেকে তোমরা সবাই আমার দাস। এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই। সেই জন্য আমাকে 100 জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে। তাহলে যাও, 100 জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো। যাও। বাঁচাও 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 বাঁচাও। দাঁড়া মূর্খ বাবা, তোর এত বড় সাহস, তুই আমার লোকেদের আটকাচ্ছিস। এর শাস্তি পাবি তুই। শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা। জয় মহাকাল। কি করলি তুই বাবা? ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি। আর আমার 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 শরীর পুড়ছে কেন? থামা এটাকে, থামা বলছি, থামা, বন্ধ কর। যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে, কোনো ডাইনি পেতনি ভূত প্রেত কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জয় মহাকাল। জয় মহাকাল। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে, তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে।
ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ট্রেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1, 2, 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা। সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার। আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ
দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার। তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে 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 তোমার তোমার চেহারা কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তুমি তো মরে গেছিলে, তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন। নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? 2 দিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না।
তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক, যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা, সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে ৫,০০০ টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন।
না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা? প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা ইন্সপেক্টর দয়া। বল কোথায় আছে করুণা বৌদি, সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না, আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার, কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নিই। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে সেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা তুমিও না, আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না। গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড, শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি, আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর। এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে, আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার, এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা, বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সবথেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন।
যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি। সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প নয়, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো দেয়ার, ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না। ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই। অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা। ওয়াও, গুহাটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার। বাঁচাও, বাঁচাও। শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও। শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শেলি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত। শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি
বারবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো। চলো পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার 2 বন্ধুকে মেরে ফেলেছে, এবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো, তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি। তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো? আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না। কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল, কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে, শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো। শ্যালি এখানে। মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? বলো। তুমি তো জীবিত করেছো আমাকে। তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও? তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট। প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে।
রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এইসব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম। এটা তো পুরোই কালো, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো
তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ? কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করারটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এসব কি হচ্ছে অভিষেক? কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে। মা, আমি কোচিং ক্লাসে যাচ্ছি। একা একা কোথায় যাচ্ছে সুন্দরী? যেখানে যাচ্ছ সঙ্গে করে এই গুড্ডুকেও নিয়ে চলো। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন, আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে বাপরে, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার? তাহলে এসো, বাইকে বসে পড়ো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত, কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে। দেখুন দাদা, প্লিজ এসব করবেন না। ভাই সাব, এ গুড্ডু, রঞ্জিত, দেখ কি বলছে রে আমায়, ভাই বলছে আমায়। এই যে সুন্দরী, এখানে তোমার কোনো দাদা নেই, আমরা সবাই তোমার বর, বুঝেছো? চল বস পেছনে, ছেড়ে দেবো তোকে আমরা। আমার হাত ছাড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার। যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে। আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া নয়। আরে সুন্দরী, অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন?
আজকেই আমি ছাতা আনিনি আর আজকেই বৃষ্টি হচ্ছে। আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো। যাক বাবা, বৃষ্টি থেমে গেছে। হে ভগবান, আবার ওই 3 জন ছেলে যদি চলে আসে তাহলে। না না, আজে বাজে কথা ভাবিস না মাহি, ওরা আসবে না, আসবে না। বলেছিলাম না তোমাকে, আজ মনটা তোমাকে চাইছে। তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ। আরে সুন্দরী, এত চিন্তা করছো কেন? যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোঁটাও আঁচড় আসতে দেব না, আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী। বৃষ্টির ওয়েদার একটুখানি নেশা হওয়ার পরে একবার সত্যের দেবতা মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা 3 জন মিথ্যে বলি না। নে চলে আয়, পেছনে বসে পড়। ধর ওকে। আরে মনে হচ্ছে পালিয়ে গেল। ধুর বাবা, এভাবে কিভাবে পালাতে পারে ও? পালা, কত পালাতে পারিস দেখি। আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না। এ টনি, কি যেন বললি তুই ওকে? আরে সুন্দরী বলি। এই সুন্দরী, দাঁড়া। আমার নাম মধু, মধুবালা। আমার নাম মাহি। মাহি, এরা কি? আর ওরা তোমার পিছু নিয়েছে কেন? ওরা খুব বাজে দিদি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে। মাহি, দুর্বলকে সবাই ভয় দেখায়। তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে। ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও। চলো আমার সাথে। না দিদি, কি করছো এটা তুমি? পাগলামি হবে এটা। এটা পাগলামো নয়, লড়াইয়ের শুরু। পরিবর্তন শুরু হয়েছে। আজ যদি তুমি এদের সামনাসামনি না হও মাহি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে। শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে। চলো। আরে ভাই, এ তো 1 থেকে 2 হয়ে গেছে। এ সুন্দরী, যদি আগে বুঝতে পারতাম যে এই লুকোচুরি খেলবি তোরা, একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেবো ভাই আমরা? ঠিক আছে, অসুবিধা নেই, চলে আয় চলে আয়, খুব মজা করব। বেশি দাঁত বের করো না, কারণ যত দাঁত বের করবে তত কষ্ট পাবে তোমরা। আরে বাহ, তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে। দারুণ হবে তোমার সঙ্গে। বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে। আরে দাদা, আমি কি বোকা নাকি? আমিও মজা করব। না না, আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমার অসুস্থ মা একা আছে বাড়িতে, আমাকে ছাড়া ওনার আর কেউ নেই। যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমাকে যেতে দাও। চুপ কর, আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো। প্লিজ আমাকে যেতে দাও। আরে যেতে তো দেব, কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে। না প্লিজ কিছু করো না, আমাকে যেতে দাও। দিদি আমি বললাম না, এখান থেকে বেরিয়ে চলো। দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে। বললে পরেই সমস্যা সমাধান হয়ে যায় না দিদি, সমাধান করতে হয়। সেটাই তো আমিও বলছি মাহি, হাত জোর করে কিচ্ছু হবে না, লড়াই করে জিততে হবে আমাদের। এই চুপ কর, অনেক হয়ে গেছে মজা। টনি, গুড্ডু, শুয়ে ফেল ওদের নিচে। এখনো বলছি ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু আফসোস করবে। বেশি কথা বলছিস তুই।
মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মাহি তো এটাই বলছিল তোদের, ছেড়ে দাও আমাকে, বাড়ি যেতে দাও। বাড়িতে আমার মা একা আছে, আমিও বলেছিলাম যেতে দাও, কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না। আয়, এবার আমার কাছ থেকে মজা পা, যা করার কর, কিচ্ছু বলবো না তোদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি, যেতে দাও আমাদের প্লিজ। আজকের পরে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না, সবাইকে মা বোনের চোখেই দেখবো, প্লিজ যেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ ছেড়ে দাও, ভয় লাগছে। যাওয়ার সুযোগ তো দিয়েছিলাম তোদের, কিন্তু তোরাই মানলি না। তোরা জানিস, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি মাহির মতনই সরল একটা মেয়ে ছিলাম, ভয় পেতাম তোদের মতো লোকেদেরকে। আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করলো, তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেললো। সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই, মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোদের ক্ষমা করব না, মেরেই ফেলবো। মাহি, আমি মরার পরে ভয়কে জয় করেছি, তুমি এটা করো না। তুমি ওদের সামনাসামনি হও, লড়াই করো ওদের সাথে। যদি মারতে হয় মেরে ফেলো, কিন্তু ভয় পেও না। আমি যাচ্ছি। আমি কথা দিচ্ছি মধুবালা দিদি, আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে।